গল্পের নাম অস্তিত্ব। বিকেল হয়ে এলো, সূর্য ঢলে পড়েছে। আর চোখে ঘড়ির দিকে তাকায় শতরূপা। 2:45 বাজে। শীতকালের বেলা তো এরকমই হয়, দুপুরের পরই যেন সন্ধ্যা নেমে আসে। বিকেলবেলাটা নেই বললেই চলে। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে বসলো স্টেশনের সিমেন্ট বাঁধানো জায়গাটাতে। এখন অনেকক্ষণ বসে থাকতে হবে তাদের, মানে তাকে আর তার স্বামী মোহনকে। ট্রেনটা এইমাত্রই বেরিয়ে গেল, পরের ট্রেন প্রায় ঘণ্টাখানেক বাদে। এইসব লাইনের এই এক মুশকিল, পরপর ট্রেন সব সময় থাকে না, একটা মিস করলেই গেল। অনেকক্ষণ এখন বসে থাকো। মোহন বসে বসে গজগজ করছিল, বললাম আসার দরকার নেই, সারা দিনটাই নষ্ট। শতরূপা বলে, সারাদিন নষ্টের কি আছে, আমার তো ভালোই গেল, না আসলে কিন্তু খুব খারাপ দেখাতো, দুঃখ পেত। মোহনের বিরক্তিভাব কমে না, বলে ও তো লোকের দুঃখ দেখতে গেলে চলে না। এসব দিকে কত যাতায়াতের ঝামেলা বলো তো। কলকাতা থেকে বগুলা কম রাস্তা, তারও ভেতরে গণ্ডগ্রাম। ড্রাইভারটাও এই সময় শরীর খারাপ হলো, পরে একটা উপহার পাঠিয়ে দিলেই তো হতো। শতরূপা চুপ করে যায়, জানে মোহনের কথার উত্তর দিলে সে ভাবে তাকে টপকে পণ্ডিতি দেখানো, যুক্তি দেখালে ভাবে কর্মরতা মহিলাদের ঔদ্ধত্য। আর তাই সহজ সাধারণ কথোপকথনও যে কোনো মুহূর্তে সিরিয়াস অশান্তির কারণ হয়ে উঠতে পারে। চুপ করে শতরূপা ভাবতে থাকে। বন্দনা মোহনেরই পিস্তুত বোন, খুব করে বলেছিল মেয়ের বিয়েতে আসতে, বলেছিল গরিব ননদের বাড়িতে একবারটি যেও, তোমরা বড় মানুষ কোনোদিনও যাওনি, এবার অন্তত আমার মেয়েটাকে আশীর্বাদ করে এসো। ননদের আন্তরিকতায় শতরূপা তখনই ঠিক করেছিল এবার সে যাবে। এভাবে কত আত্মীয় বন্ধুর নিমন্ত্রণ তারা ফিরিয়ে দিয়েছে, নিজের স্কুলের চাপ আর মোহনের ব্যাংকের কাজের অজুহাত দেখিয়ে। তবে একটা কারণ সবাই আন্দাজ করে এবং শতরূপাও মর্মে মর্মে বোঝে, তা হলো মোহনের উন্নাসিকতা ও সীমাহীন অহংকার। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার মোহন তার সমান স্ট্যাটাসের লোক ছাড়া অন্যদের মেশার যোগ্যই মনে করে না। তার অতীতের বন্ধু আত্মীয় যাদের জীবন তাদের মতো দ্যুতিময় নয়, তাদের সে এড়িয়ে চলে। তবে আর্থিক সাহায্য চাইলে করুণা করে না তা নয়। স্টেশনে বসে ঢলে পড়া সূর্যটার দিকে তাকিয়ে শতরূপার খুব কষ্ট হয়। আজকাল অকারণেই মনটা কেন যেন সব সময় বিষণ্ণ হয়ে থাকে। আচ্ছা, ওই ঢলে পড়া সূর্যটা কি সে নিজে? জীবনের অনেকটা পথই তো সে পার হয়ে গেল। নয় করে 45 বছর বয়স হলো, আর মোহনের 50। তাদের তো প্রায় প্রৌঢ়ই বলা চলে। ওই সূর্যটার মতোই শতরূপার নিজেকে বড় বেশি ক্লান্ত আর বিধ্বস্ত আর নিঃসঙ্গ বলে মনে হয়। কি হলো, চুপ করে গেলে? শরীর খারাপ লাগছে? পাশ থেকে মোহন সহৃদয়ভাবে জিজ্ঞাসা করে। শতরূপা বুঝতে পারে সে তর্ক না করে চুপ করে যাওয়ায় মোহন বেশ প্রসন্ন হয়েছে। আচ্ছা, তোমার এই সময় একটা ওষুধ খাওয়ার কথা ছিল না, খেয়েছো? শতরূপা বলল, খুঁজে দেখি ব্যাগে এনেছি কি না। মোহন বলে, ঠিক আছে, তুমি ওষুধটা খেয়ে নাও, আমি একটু এদিক ওদিক পায়চারি করে আসি। মোহন চলে যায়। শতরূপা সেদিকে তাকিয়ে থাকে। ওষুধ, শরীর খারাপ শব্দগুলি যখন এরা উচ্চারণ করে তখন এদের কত হৃদয়বান বলে মনে হয়। ভালো ডাক্তার, দামি ওষুধ, কোনো কিছুরই অভাব নেই। কিন্তু শুধু ভালো ডাক্তার, দামি ওষুধেই কি শরীর খারাপ ঠিক হয়ে যায়? মনে মনে হাসে শতরূপা। আর সে জানে উদার মোহন তার এই সামান্য শরীর খারাপ ঠিক করার জন্য আরও অনেক বেশি অর্থ ব্যয় করতেও পিছুপা হবে না। এজন্য সে মনে মনে নিজে গর্ব অনুভব করে এবং নিজেকে অত্যন্ত দায়িত্বশীল এক স্বামী বলে মনে করে। কিন্তু অতি তুচ্ছ সাধারণ বিষয়গুলো নিয়ে যখন দিনের পর দিন অশান্তির ঝড় বইয়ে দেয়, রাগে আক্রোশে ফেটে পড়ে, তখন নিজের জেদে শতরূপার নরম মনটাকে সে মারিয়ে চলে যায়। তখন আদর্শ স্বামীর একবারও মনে পড়ে না স্ত্রীর এই অসুস্থতার কথা। শতরূপা চোখ বন্ধ করে ডুবে যায় নিজের মধ্যে। সত্যি কি তার শরীরে কোনো অসুখ আছে? কোথাও যেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, মাথা ঝিমঝিম করে, রক্তহীনতা, এগুলো কি খুব বড় অসুখ? মোটেই না। বরং শতরূপা চায়
সত্যিই তার একটা বড় অসুখ হোক, যে অসুখে মোহনের টাকার পাহাড়কে টলিয়ে দিয়ে, ছেলে বুবাইয়ের উপেক্ষাকে হারিয়ে দিয়ে সে চলে যাবে তাদের ধরা ছোঁয়ার অনেক অনেক বাইরে। আসলে বেঁচে থাকাটা তার নিজের কাছেই দিন দিন অর্থহীন হয়ে যাচ্ছে। অথচ মা হারা মামনি শতরূপাও তো ছিল তার বাবার চোখের মণি। একজন আদর্শ শিক্ষক বাবার স্বপ্ন ছিল মেয়েও হবে একজন আদর্শ শিক্ষিকা। সব মেয়ে যা চায় তার চেয়ে অনেক বেশিই পেয়েছিল শতরূপা। মেধাবী ছাত্রী, সব পরীক্ষায় ভালো নম্বর, ইতিহাসে MA, উচ্চপদস্থ সুদর্শন পাত্রের সঙ্গে বিয়ে, আর বিয়ের 1 মাসের পরেই চাকরি। জীবনের হিসাব এত নিখুঁতভাবে কয়জনের মেলে? কিন্তু উচ্চপদস্থ মোহনের আসল পরিচয়টা শতরূপা সেদিনই পেল, যেদিন বিয়ের আগেই দেওয়া চাকরির ইন্টারভিউয়ের সুখবরটা মোহনকে সে শোনালো। তুমি তুমি চাকরি করবে? আমার বউ চাকরি করবে? দাঁতে দাঁত ঘষে মোহন বলেছিল, ক টাকা পাবে ওই স্কুল মাস্টারি করে? আমার সংসার কে দেখবে? তোমার সাহস তো কম নয়, তুমি চাকরি করার কথা ভাবছ? কতদিন আগের কথা, সব মনে আছে তার। দিনের পর দিন অশান্তিতে বিবাহিত জীবনের প্রথম দিনগুলো দুর্গন্ধময় হয়ে উঠেছিল। কিন্তু তখন তো বাবা বেঁচে ছিলেন, মনে অনেক সাহস উদ্যম ছিল। বাবা বলতেন, জীবনে অনেক বাধা আসবে, সমস্যা আসবে, সব জয় করতে হবে। স্কুলে গিয়ে অনেক ছেলে মেয়েকে, বিশেষ করে মেয়েদের সাহায্য করতে হবে, মন প্রাণ ঢেলে পড়াতে হবে। সংসারে বেশি অশান্তি হলে সে বাবাকে চিঠি লিখে জানাতো। তখন তো ফোন ছিল না। বাবা বলতেন, রবীন্দ্রনাথ পড়ো আর স্কুলে গিয়ে প্রাণ ঢেলে পড়াও, সব ভুলে যাবে। চাকরিটা শেষ পর্যন্ত শতরূপা ছাড়েনি, কিন্তু মোহনের বড় চাকরি, দাম্ভিক মন আর স্বার্থপরতা ছাড়া যে আর কিছুই নেই, সেটাই শতরূপার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ালো। শতরূপার এখন মনে হয়, দুজনের জীবনটা প্রথমেই আলাদা করে নিলে এর থেকে খারাপ কিছু হতো না। বিয়ের 2 বছর পর বাবাও যখন হঠাৎ করে চলে গেলেন, তখন মানসিকভাবে বিধ্বস্ত শতরূপা একবার ঠিকও করে ফেলেছিল, এই রূঢ় পৃথিবীটা তার জন্য নয়, সেও চলে যাবে বাবার কাছে। কিন্তু সবই কপাল। শতরূপা হঠাৎ করে স্বপ্নে দেখল বাবা যেন বলছে, আমি তোর কাছে আসছি রে মামনি। কাকতালীয়ভাবে শতরূপা তার দিন 2 পরেই বুঝতে পারে সে মা হতে চলেছে। বাঙালি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিতা মেয়ে শতরূপাকে মনের মধ্যের সংস্কার এক অদ্ভুত আশা হয়ে বাঁচার পথ দেখায়। মৌন বলে, বাবা আসছে। শতরূপা নিজেকে একদম বদলে নিল। মোহনের অশান্তি, চিৎকার, আক্রোশ এসবই তার তুচ্ছ মনে হলো। স্কুলে মন প্রাণ দিয়ে পড়াতে লাগলো। ছাত্রছাত্রীদের সঙ্গে যখন সময় কাটাতো, তখন ওদের মধ্যে সে নিজেকে দেখতে পেত। যতটা পারত সবাইকে সাহায্য করে সে নিজে অদ্ভুত আনন্দে থাকত। জীবনে তো তাকে জিততেই হবে। সে বেঁচে থাকবে তার সন্তানের মধ্যে। তাকে বাবার স্বপ্ন পূরণ করতে হবে। বাবা আসছে যে। কিন্তু মানুষ যা ভাবে তা যদি সত্যিই হতো সবসময়, তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হতো। অন্তত শতরূপার জন্য অন্যরকম পৃথিবী গড়ার পরিকল্পনা ঈশ্বরের ছিল না। তাই শেষ পর্যন্ত জিতে গেল মোহন। শতরূপার বাবা নন, শতরূপার ছেলে তার নিজের বাবারই যোগ্য উত্তরসূরি হলো। স্বপ্নের কুসংস্কারকে মিথ্যা প্রমাণ করে একমাত্র সন্তান বুবাই স্বভাবে চেহারায় হলো একেবারে মোহনের প্রতিরূপ। কিন্তু মোহন যে পড়াশোনায় ভালো ছাত্র ছিল, ভগবান রসিকতা করে সেই মিলটা রাখলেন না। বুবাই ছোটবেলা থেকে বাবা ও মায়ের চিৎকার দেখেছে, যা বায়না করে পেয়েছে, সে জেনেছে তাদের অনেক অর্থ, অহংকার তাদের অলংকার। বুবাই ছোটবেলা থেকেই এটাই জানে যে এ বাড়িতে মা এমন একটা মানুষ যার উপর চিৎকার করাই যায়, সেটা অন্যায় নয়। সেও তাই শিখেছে। মানুষ গড়ার কারিগর শতরূপা চেয়ে চেয়ে দেখেছে বড় লোকের ছেলে বুবাইয়ের বকে যাওয়া। এ বিষয়েও মোহনের অভিযোগের তীর কিন্তু ছেলের মায়ের দিকেই। চাকুরিরতা মায়ের সঠিক মনোযোগ পায়নি বলেই ছেলেটার পড়াশোনা হলো না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বুবাই অতি দিন নম্বর নিয়ে পাশ করলো। শতরূপার মাঝে মাঝে মনে হয় হয়তো মোহনের কথাই ঠিক, চাকরি না করলে হয়তো বুবাইটা অন্যরকমই হতো। কিন্তু তার আশেপাশে নিতাদি, বাসন্তীদি
এরাও তো চাকরি করেন, এদের ছেলেমেয়েরা কত ভালো রেজাল্ট করে, কিন্তু মোহনের সামনে যুক্তি এক ফুঁয়ে উড়ে যাবে। শতরূপার বোকামি, একগুঁয়েমি উদার মোহন সহ্য করেছে। সংসারটা শতরূপার জন্যই নষ্ট হয়েছে, এটাই সার্বজনীন সত্য। এ নিয়ে কোনো তর্কই অবান্তর। যাই হোক, বুভাই এখন বাবাকেও টাকা পয়সার সময় ছাড়া অন্য সময় কেয়ার করে না। লম্বা চুল রেখে পনিটেল বাঁধে, 4-5 জন ওরকম বন্ধু জুটিয়ে ব্যান্ড তৈরি করে সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করার নামে বাড়িতে নিজের ঘরে বসে উদ্ভট চিৎকার করে। শতরূপার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। মনে হয় সে কে, একজন মা, একজন শিক্ষিকা, নাকি আগাগোড়া একজন ব্যর্থ মানুষ। সে নিজের ছেলেকে কিছুই দিতে পারেনি। আদর্শবান বাবার মেয়ে হয়ে সে কোথাও কোনো ছাপ রেখে যেতে পারেনি। শুধু হেরেই গেল, শুধু বাঁচার জন্যই বাঁচল। একটা ভাঙা সংসারের গুরুত্বহীন এক সদস্য। সে ভালো মা নয়, ভালো স্ত্রী নয়, একজন বিফল দুর্বল মানুষ মাত্র। আদর্শ শিক্ষিকা তো দূরের কথা। দিদি ভালো আছেন? হঠাৎ চমকে উঠল শতরূপা। এই অচেনা জায়গায় কে তাকে দিদি বলে ডাকছে? দেখল বছর 35-এর এক মহিলা তার দিকে তাকিয়ে হাসছে। চশমাটা ঠিক করে নিয়ে ভালো করে তাকিয়েও ঠিক চিনতে পারল না শতরূপা। বলল, কে বলো তো তুমি? আমি তো ঠিক। ঢিপ করে প্রণাম করে মহিলা বলল, আমাকে মনে নেই দিদি? আমি সেই হাসি কান্না। এক লহমায় এতগুলো বছরের পর্দা সরে যায়। ওহ, তুই একেবারে গিন্নিবান্নি হয়ে গেছিস, চিনতেই পারিনি। শতরূপার মনে পড়ে যায় চাকরির প্রথম দিককার কথা। কি রোগা পাতলা ছিল এই মেয়েটা, কি যেন আসল নামটা? পড়া না পারলে একটু বকুনি খেলেই কাঁদত, থামতই না। আবার হাসি পেলে এমন হাসি শুরু করত যে বকুনি না খেলে থামতই না। খুব একটা বুদ্ধি ছিল না, কিন্তু পড়াশোনা করার ইচ্ছা ছিল খুব। মেয়েটির প্রতি শতরূপার আলাদা একটা স্নেহ ছিল। অবস্থা তত ভালো ছিল না, কম বয়সে বিয়ে ঠিক হয়ে যায়। এসে কেঁদে পড়েছিল, দিদি আমার বিয়ে আটকান, আমি পড়তে চাই। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার বিয়েটা হয়ে গেছিল ক্লাস 9-এ থাকতেই। কতদিন আগের কথা, শতরূপা ভুলেই গিয়েছে। দিদি, কি যে ভালো লাগছে আপনাকে দেখে। শ্বশুরবাড়িতে গিয়ে আপনার কথা প্রথম প্রথম খুব মনে হতো। কেউ ভালো ব্যবহার করতো না, মনে হতো ছুট্টে আপনার কাছে চলে যাই। আবার স্কুলে গিয়ে পড়াশোনা করি। শতরূপা প্রশ্ন করে, এখন কোথায় থাকিস, কেমন আছিস? একগাল হেসে হাসি কান্না বলে, এই তো বগুলারই ভিতরের দিকে। আপনি কোথায় এসেছেন দিদি? শতরূপা বলে, এই তো একটা বিয়ের নিমন্ত্রণে এসেছিলাম রে, এখন ফিরছি। তুই কোথায় যাবি? হাসি কান্না বলে, আমি আপের ট্রেন ধরবো দিদি, একটা কাজের অর্ডার আছে। আর আপনি তো কলকাতার দিকে না? শতরূপা বলে, হ্যাঁ। তা তোর ছেলে মেয়ে কটি, স্বামী কী করেন? হাসি কান্না তরতরিয়ে বলতে থাকে, আমার স্বামী একেবারে অকম্মা। আমি যা হোক খেটে খুঁটে সেলাই ফোড়াই করে সংসারটাকে খাড়া করেছি। আর আমার ছেলেই বলুন মেয়েই বলুন, ওই একটাই, ওই যে আমার মেয়ে। খুব পড়াশোনায় মন দিদি। শতরূপার বেশ ভালো লাগে। কি পড়ছে তোর মেয়ে? কন্যা গরবে গরবিনী হাসি কান্না উচ্ছ্বাসে ফেটে পড়ে। কি বলবো দিদি, সবই আপনার আশীর্বাদ। মাধ্যমিকে স্কুলে সবার থেকে বেশি নম্বর পেয়েছিল, আবার 12 ক্লাসের পরীক্ষাতেও স্কুলে ফার্স্ট হয়েছে। এখন কলেজে ঢুকেছে, ওই বায়োলজি না কি নিয়ে যেন পড়াশোনা করছে। শতরূপার মুখ দিয়ে অস্ফুটে উচ্চারিত হয়, বাহ। হাসি কান্না বলে, দিদি প্রথম প্রথম শ্বশুরবাড়িতে খুব মারধর করতো জানেন তো। মেয়ে হলো তাও কত কথা। ওদের অত্যাচার সহ্য করতাম আর মনে হতো আপনার কথা। আপনি বই খাতা পেন কত কি কিনে দিতেন, কত ভালোবাসতেন। একবারটি দেখার খুব ইচ্ছা হতো জানেন। মনে মনে তখনই ঠিক করেছিলাম আমি মেয়েকে দিদির মতোই বড় করে তুলব। খুব কষ্ট করতাম, ঠাকুরকে ডাকতাম, আর আপনার ওই মুখটা মনের মধ্যে ভাসত। দিদি, মেয়ে আমার মান রেখেছে, ওই তো আসছে, টিকিট কাটতে গিয়েছিল বলেই ইশারায় ডাকে এগিয়ে আসা তরুণীকে, মামনি এদিকে আয় তো। অনেক বাবা মাই তার
মেয়েকে আদর করে মামনি বলে, এতে নতুনত্ব কিছু নেই। মামনি ডাকটা শুনে শতরূপার বুকের মধ্যে ওঠে নতুন ঢেউ। কতদিন আগে যে চলে গেছে, শতরূপাকে সে এমনিভাবেই মামনি বলে ডাকত। মামনি এগিয়ে আসে, গর্বিত মা হাসি কান্না বলে, প্রণাম কর মা, ইনি আমার সেই দিদি, তোর ভালো নামটা বলে দে তো মা। মামনি প্রণাম করে আর লাজুক হেসে বলে, আমার নামও শতরূপা, মা আমার মধ্যে আপনাকে দেখতে চায়। ওদের ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন বোধহয় ঢুকছে। দিদি আশীর্বাদ করুন, ও যেন আপনার মতন খুব ভালো একজন মানুষ হতে পারে, আপনার মতোই যেন শিক্ষিকা হতে পারে। শতরূপা অস্ফুট স্বরে কি বলেছে নিজেও জানে না। ভিড়ের মধ্যে হাসি কান্নারা মিলিয়ে যায়। শতরূপা বুঝতে পারে তার বুকের মধ্যে লক্ষ ঝর্ণার বাঁধনহারা উচ্ছ্বাস। সে যেন হালকা হয়ে আকাশে পাখনা মেলে উঠছে, মুখের দীপ্তিতে নতুন সূর্যের উত্তাপ। কখন সূর্যাস্ত হলো খেয়ালই নেই। মোহন ফিরে এলো, বলল, ব্যাগে ওষুধটা পেয়েছ? শতরূপা বলল, না পাইনি, তবে অন্য একটা জিনিস খুঁজে পেয়েছি জানো। মোহন বলে, কি জিনিস? শতরূপা বলে, বেঁচে থাকার রসদ, অস্তিত্ব। মোহন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিছু বুঝতে পারে না।